সরকার বিরোধী আন্দোলন দমনে কঠোর ইরান, বিক্ষোভ বন্ধ না করলে মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি। যে কোনো সময় হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প, পাল্টা আক্রমণের হুমকি তেহরানের। সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে ব্যাপক মার্কিন হামলা, 35টির বেশি স্থাপনায় ছোড়া হয় প্রায় 100 ক্ষেপণাস্ত্র। আলেপ্পো থেকে সরে গেছে এসডিএফ, দাবি সরকারি বাহিনীর। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ, আইসিইর কার্যক্রম বন্ধের দাবিতে ক্যালিফোর্নিয়া, মিনেসোটার রাজপথে হাজারো মানুষ। গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে যাওয়ার বিষয়ে অগ্রগতি, প্রশাসনিক ক্ষমতা ছাড়তে রাজি হামাস, আলোচনার মধ্যেও থেমে নেই দখলদার বাহিনীর বর্বরতা। এবং সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। 3 দেশের ইতিবাচক আলোচনা, মধ্যপ্রাচ্যে গড়ে উঠতে পারে নতুন সামরিক জোট, বলছেন বিশ্লেষকরা। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সহিংসতা উস্কে দিচ্ছে বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানে যে কোনো সময় হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। তবে হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। টানা আন্দোলনে অগ্নিগর্ভ ইরান, দেশটিতে ইন্টারনেট বন্ধ ও প্রশাসনের কড়াকড়িতেও আন্দোলনে লাগাম টানতে পারছে না সরকার। স্থানীয় সময় শনিবার রাতে রণক্ষেত্রে পরিণত হয় মাশাদ শহর। রাজপথে অবস্থান নেয় হাজারো মানুষ, সরকার বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অস্থিরতা উস্কে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র কিছু ব্যক্তিকে উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এসব হুমকিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, ইরান দুষ্কৃতিকারীদের কাছে মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভে উস্কানিদের অভিযোগ এনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেআইনিভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে জানান জাতিসংঘের ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। অন্যদিকে বিক্ষোভকারীদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের অ্যাটর্নি জেনারেল। বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেসামরিক নাগরিকদের হতাহত এড়াতে বেশ কয়েকটি বিকল্প ভাবা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে হামলা হলে তাৎক্ষণিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরই মধ্যে পেজেশকিয়ান সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। বৃষ্টি উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে প্লেকার্ড হাতে স্লোগান দেন তারা। অন্যদিকে লন্ডনে ইরানি দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে। এ সময় দূতাবাসের সামনে থেকে ইরানের জাতীয় পতাকা নামিয়ে ফেলে বিক্ষোভকারীরা। গাজার প্রশাসনিক ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যেও চলছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হন। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শনিবার গাজার বিভিন্ন জায়গায় আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। নুসেইরাত ও বুরেজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনে হামলা হয়। রাফা আল মাওয়াসি ও গাজা সিটির আসকুলা এলাকায়ও হতাহতের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো সতর্কতা ছাড়াই চালানো হয় এসব হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা থেকে রকেট নিক্ষেপের ব্যর্থ চেষ্টার পর এসব হামলা চালায় তারা। গাজার মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তীব্র শীত ও ত্রাণ প্রবেশে বাধার কারণে 7 দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে দেইর আল বালা এলাকায়। স্বাস্থ্য ও সিভিল ডিফেন্স জানায়, প্রয়োজনীয় তাঁবু ও নির্মাণ সামগ্রী ঢুকতে না দেয়ায় মানুষ ঝুঁকিপূর্ণ আশ্রয়ে বসবাস করছে। জাতিসংঘের হিসাবে গাজার প্রায় 80% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 71,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,71,000-এর বেশি আহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বলেন, হামাস গাজার সরকারি প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদনের পর যুদ্ধবিরতি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হয়েছে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিশ্রুতি ভঙ্গ করছেন বলে অভিযোগ করেন তিনি। নাইমের দাবি, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় শতাধিক হতাহত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া সম্ভব নয়। যুদ্ধবিরতি ঘোষণার পরও আলেপ্পোতে সিরীয় বাহিনী ও এসডিএফ এর পাল্টাপাল্টি হামলায় একদিনে অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 70 জন।
এর মধ্যে শেখ মাকসুদ এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরীয় বাহিনী। আত্মসমর্পণের পর এসডিএফ যোদ্ধাদের বাসে করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বলেও দাবি করেন তারা। সিরিয়ার আলেপ্পোর বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে চলছে সংঘর্ষ। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এসডিএফ এর হামলায় হতাহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। স্থানীয় সময় শনিবার আলেপ্পোয় ড্রোন হামলা চালায় সংগঠনটি। একটি ড্রোন আলেপ্পোর গভর্নরেট ভবনে আঘাত হানে। সিরীয় সেনাবাহিনী বলছে এসডিএফ ইরানি তৈরি ড্রোন ব্যবহার করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে সন্ত্রাসী তৎপরতা বলে আখ্যা দিয়েছে। এদিকে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয় সিরীয় বাহিনী। শনিবার বিকেল ৩টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। সরকারি বাহিনী জানায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। সরকারি সূত্র বলছে শেখ মাকসুদে বহু এসডিএফ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তাদের বাসে করে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তাবকা শহরে পাঠানো হয়েছে। একই সঙ্গে কিছু বেসামরিক পরিবারকেও এলাকা ছাড়তে দেয়া হয়। তবে এসডিএফ এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, বাসে করে যাদের নেওয়া হচ্ছে তারা যোদ্ধা নন, তারা জোরপূর্বক বাস্তুচ্যুত বেসামরিক মানুষ। এখনো কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে লড়াই চলছে বলে জানায় সরকার। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন বিশেষ দূত টম ব্যারাক সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, সহিংসতার সমন্বয় চুক্তিকে ঝুঁকির মুখে ফেলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দফতর সংলাপ সহজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। এর আগে মার্চে এসডিএফ-কে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্তির চুক্তি হয়েছিল। সরকার বলছে সেই চুক্তির শর্ত এখনো মানা হয়নি। আলেপ্পোর গভর্নরের দাবি, এসডিএফ চুক্তি অনুযায়ী এলাকা ছাড়েনি, বরং ওই এলাকাকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জানান তিনি। রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 25 জন। এর মধ্যে ইউক্রেন পুনর্গঠনে যুক্তরাষ্ট্র $80,000 কোটি চুক্তি করতে যাচ্ছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। যুদ্ধবন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কিয়েভে চালানো রুশ হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এছাড়াও হামলায় কিয়েভের হাজারো ফ্ল্যাট, তাপ, বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে তাপমাত্রা নেমে গেছে -10 ডিগ্রিতে। জানানো হয়েছে নাগরিকদের সাময়িকভাবে শহর ছাড়ার আহ্বান। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসনের একটি হাসপাতালেও গোলাবর্ষণ হয়। হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রুশ হামলায় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইনও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতির মধ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নিচ্ছে আইএইএ। আর কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, প্রায় প্রতিদিনই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা হচ্ছে। তিনি জানান, ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম ওমেরভ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। যুদ্ধের পূর্ণ দায় রাশিয়ার উপর চাপিয়ে তিনি বলেন, ইউক্রেন কূটনীতির পথে বাধা হবে না। এর মধ্যে ইউক্রেন পুনর্গঠনে বড় চুক্তির প্রস্তুতির খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন ও কিয়েভ $800 বিলিয়ন একটি চুক্তি করতে যাচ্ছে। চুক্তিটি এই মাসের শেষ দিকে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সই হতে পারে। চুক্তির ভিত্তি হিসেবে রয়েছে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের লেনদেন। তবে এতে ইউক্রেনের দীর্ঘদিনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তার উল্লেখ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার অর্থ ফেরত চায়। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এই চুক্তিকে যুদ্ধবিরতির প্যাকেজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাবি করছেন। এদিকে কিয়েভের ওপর সাম্প্রতিক হামলাকে ঘিরে ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিন ইউরোপকে ভয় পান না। তার দাবি, রাশিয়া কেবল যুক্তরাষ্ট্রকেই ভয় পায়। যুদ্ধ বন্ধে পুতিনকে আটক করার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর কোনো প্রয়োজনীয়তা দেখছেন না তিনি।